দুদিন ধরে কি যেন হয়েছে ঝিমলির। পড়ায় মন বসছে না, মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে। একটা দম বন্ধ করা অস্বস্তি চেপে ধরছে তাকে। অথচ উনি শনিবার আসবেন। এ খবরটা ঝিমলিকে জানিয়ে রানুদি বলেছিলেন, ভালোই তো, এতদিনে যদি হুঁশ হয় ভদ্রলোকের। তোমার সম্বন্ধে অনেক খোঁজ খবর নিলেন, মনে হলো তোমাকে নিয়ে বেশ ভাবছেন। মাকে একটা ফোন করি দিদি। বিভ্রান্ত গলায় ঝিমলি বলেছিল, তোমার মাকে জানিয়েছি সবটাই, উনি তো কোনো আপত্তি করলেন না। তবু তুমি একবার মার সাথে কথা বলে নিও। জীবনে হাজার ধাক্কা খেয়েও ঝিমলির মা কল্পনা স্বপ্ন দেখতে বড় ভালোবাসে। ঝিমলি ফোন করতেই বলল, সে যদি তোর দায়িত্ব নেয় তবে তো আমার মরেও সুখ। ঘরের মেয়ে যদি ঘরে ফিরতে পারিস তার চেয়ে ভালো আর কি হয়। ধুত, মার সব উদ্ভট কল্পনা। আমি তো বুঝতেই পারছি না উনি তোমার সাথে দেখা না করে আমার সাথে দেখা করতে চাইছেন কেন। তা যে চাইছে সেটাই বড় ভালো লাগছে। তুই তার নিজের সন্তান, কতদিন ভুলে থাকবে বলতো। ভালোটাই ভাব। তোকে তো বলেছি অমন মানুষ হয় না। কত ভদ্র শান্ত। অবস্থার চাপে পড়ে তাকে আমাদের ফেলে ফিরে যেতে হয়েছিল। ঝিমলি দ্বিধাগ্রস্ত স্বরে বলল, এতদিনের মধ্যে একটা খোঁজ অবধি নেননি, তাকে কি করে ভালো মানুষ বলবো? হয়তো দূর থেকে তোর খোঁজ রেখেছে, না হলে তোর হোস্টেলে ফোন করলো কিভাবে? সবসময় অত রেগে থাকিস না, একটু কথা বলে দেখ। মার কথায় ঝিমলির মনের মধ্যেও দোলা লাগে। দূর থেকে একজন মানুষ তার খোঁজ রাখে, তার ভালো মন্দে ব্যাকুল হয়ে। ঝিমলি তাহলে তার মাকে নিয়ে একা নয়। ঝিমলির মা কল্পনা কোনো দোষ না করেও সর্বদা দোষী ভাবে নিজেকে। নিজে কাদায় ডুবেও ঝিমলিকে দুহাতে তুলে রাখার চেষ্টা করে, যাতে ওর গায়ে কাদা না লাগে। মাকে নিয়ে ঝিমলির মনে যেমন যন্ত্রণা, তেমন টনটনে একটা ভালোবাসা। মার কাছে ঝিমলি শুনেছে, ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার কল্পনা 16 বছর বয়সে তার মামিমা নিজের এক দূর সম্পর্কের আত্মীয়ের সাথে তার সম্বন্ধ আনেন। লোকটি দেখতে ভালো ছিল, কলকাতায় কোনো মারোয়ারি ফার্মে চাকরি করে বলেছিল। থাকতো কলকাতার মেসে। ওর মা নেই। বুড়ো বাবা মাথায় গোলমাল নিয়ে পড়ে আছে গ্রামের বাড়িতে। বিয়ের পর লোকটি নতুন বউ নিয়ে শিয়ালদা একটা হোটেলে উঠেছিল। দুদিন নানা রকম কাজের ছুতোয় সারাদিন বাইরে কাটালো। তৃতীয় দিন মাসির বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার ছুতোয় ওকে রেখে গেল এই পাড়ায়। বেশি চেঁচামেচি করতো বলে কল্পনাকে দুদিন হাত পা বেঁধে তালা দিয়ে ঘরে ফেলে রাখা হয়েছিল। তারপর একটা গুন্ডা ধরনের লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ঘরে। সেই বীভৎস যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা কল্পনা ঝিমলিকে কিছু কিছু বলেছে কেমন করে এই অন্ধকূপে আটকে গেল সে। পালাবার চেষ্টা করলে মাসির পোষা দালালরা ধরে আনতো, চুলের মুঠি ধরে পেটাতো মাসি। এমনভাবেই কাটছিল দিন। হঠাৎ একদিন এলো সেই মানুষটা। এক তুমুল বৃষ্টির সন্ধ্যায় অফিস ফেরত এ পথ দিয়ে যাওয়ার সময় হয়তো বৃষ্টি থেকে বাঁচতেই ঢুকে পড়েছিল এই এলাকায়। বোকাশোকা লোকটাকে দালালরা পাকড়াও করে পৌঁছে দিয়েছিল মাসির জিম্মায়। মাসি ওকে কল্পনা ঘরে নিয়ে এসেছিল। এখানে এমন জড়সড় গোবেচারা লোক কল্পনা আগে কখনো দেখেনি। ওর ভয় পেয়ে যাওয়া মুখটাকে দেখে একটু মায়া হয়েছিল। কল্পনা ওকে একটা শুকনো গামছা দিয়েছিল মাথা মোছার জন্য। ভেজা শার্টটা শুকোতে দিয়েছিল নিজের ঘরে টাঙানো দড়িতে। লোকটি একটু অবাক হয়ে বলেছিল, তুমি বেশ ভালো তো, একদম গেরস্থ বাড়ির মেয়েদের মতো। কল্পনা বলেছিল, তাই তো ছিলাম, চিরকাল কি আর এই আস্থা কুড়েছিলাম? লোকটার কি যে হলো, মাঝে মাঝে সে আসতে থাকলো কল্পনার ঘরে। শরীরের দিকে তেমন চাহিদা ছিল না, সুখ দুঃখের কথা বলতেই আগ্রহ ছিল বেশি। কল্পনা সব কথা জেনে বলেছিল, তোমার তো কোনো দোষ নেই, ভাগ্যের দোষ। আবার হয়তো কোনো দিন এ পাড়া থেকে বেরোতে পারবে। শুনে একটু একটু আশার আলো যেন দেখতে পেত কল্পনা। নিজের জীবনের কথাও বলতো মানুষটা। বাড়িতে অসুস্থ বাবা, দজ্জাল সৎমা আর দুটো সৎ ভাই। ডাকাবুকো ভাই দুটো যখন তখন গায়ে হাত তোলে, মাইনের টাকা ছিনিয়ে নেয়। ভীরু মানুষটা প্রতিবাদ করতে জানে না। শুনে ভারী রাগ হতো কল্পনার। বলতো, কেমন পুরুষ আপনি, নিজেকে নিজে বাঁচাতে পারেন না? এমন বাড়িতে থাকা দরকার কি, মেসে গিয়ে থাকুন। লোকটি বলতো, কিন্তু বাবার ডাক্তার, ওষুধ এসবের খরচ আমি না দিলে কে দেবে? কল্পনা গিন্নির মতো বলতো, মাসে মাসে টাকা দিয়ে আসবেন, বাকি টাকা ব্যাংকে রাখবেন, দরকার মতো অল্প অল্প তুলবেন। ঠিকই বলেছ, বেশ বুদ্ধি তো তোমার। লোকটি মাথা নেড়ে বলতো,
সবসময় বেশ তারিফ করত কল্পনার, কখনো বুদ্ধির, কখনো রূপের, কখনো সেবা যত্নের। লোকটির নাম শ্রীকান্ত গোস্বামী। অফিস ফেরত আসার সময় সিঙ্গাড়া, কচুরি, এগরোল কিছু না কিছু নিয়ে আসতো বিকেল বিকেল। সবে সাজগোজ সেরে মেয়েরা বাইরে দাঁড়াতে শুরু করতো তখন। এ সময়টা কল্পনা শ্রীকান্তর জন্য অপেক্ষা করত। রোজ না হলেও 2-3 দিন অন্তর একবার আসতো। কিন্তু সব কিছু তো আর কল্পনা নিজের হাতে নেই। এক দুপুরে একটা লোক ঢুকে আর বেরোতেই চায় না। সেদিন অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল শ্রীকান্তকে। আর সেদিনই সেই ভীরুতার খোলস ছেড়ে যেন এক অন্য শ্রীকান্ত বেরিয়ে এলো। কল্পনাকে বলল, এভাবে চলতে পারে না, আমি তোমার মাসির সঙ্গে কথা বলবো, এই নরক থেকে নিয়ে যাব তোমায়। কিন্তু কোথায় যাব? বাড়ি ভাড়া নেব আমরা, তোমাকে বিয়ে করে সেখানে উঠব। ম্যারেজ রেজিস্টারের কাছে নাকি নোটিশ দিতে হয়, সে আমি কালকেই কথা বলবো। সত্যি? ঘোর লাগা গলায় শুধিয়েছিল কল্পনা। কিন্তু আমি এখান থেকে বেরোতে পারবো তো? আমি তো আছি, এমন সাহসী গলায় শ্রীকান্ত বলেছিল। ভরসা না করে পারেনি কল্পনা। এর পরের ঘটনাগুলো ঘটেছিল স্বপ্নের মতো। অনেক লড়াই করে কল্পনাকে ওখান থেকে বের করে বিয়ের ব্যবস্থা করে ফেলল শ্রীকান্ত। উঠল শহরতলির এক ঘরের ছোট বাড়িতে। দুজনে মিলে খুব যত্নে সংসার সাজালো। মাসের গোড়ায় ও বাড়িতে গিয়ে বাবার চিকিৎসার টাকা দিয়ে আসতো শ্রীকান্ত। তবু ভাইরা শ্রীকান্তর অফিসে গিয়ে হুমকি দিত, চিৎকার করে কল্পনার নামে যাতা বলতো। সহকর্মীদের সামনে অস্বস্তিতে ছটফট করতো শ্রীকান্ত। বাড়ি ফিরে কল্পনাকে জিজ্ঞেস করতো, কি করলে ওরা থামবে বলো তো? কল্পনা চুপ করে থাকে, বলতে পারে না। নির্জন দুপুরে দালালরা দরজা ধাক্কায়, একটু দোকানে গেলেও পাড়ার ছেলেরা টিটকারি মারে। এভাবেই 2 বছর কাটলো। ঝিমলি হলো। বাবা হওয়ার আনন্দে ভরপুর শ্রীকান্ত মেয়ের মুখে ভাতের আয়োজনও করেছিল। কল্পনাকে বলেছিল, বাচ্চার মুখ দেখে বাবা মা মেনে নেবেন আমাদের বিয়েটাকে। কিন্তু ঘটনাটা ঘটল ঠিক তার উল্টো। বাবা মা তো এলেনই না, বরং জুলুমবাজি আরও বাড়ল। সৎ ভাইরা এসে নিমন্ত্রিতদের সামনে কল্পনাকে যাচ্ছেতে অপমান করে সব আয়োজন লণ্ডভণ্ড করে চলে গেল। শ্রীকান্তকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়ে গেল। এই ঘটনার পর মানুষটা যেন কেমন গুটিয়ে গেল। সবসময় ভয় ভয় ভাব। এতদিন যার ভরসায় কল্পনা মাথা তোলার চেষ্টা করত, সেই ভরসার জায়গাটাই যেন হারিয়ে যেতে লাগলো। শ্রীকান্তর অফিস থেকে ফিরতে দেরি হলে ঝিমলিকে বুকে জড়িয়ে এক দম বন্ধ করা আশঙ্কায় দরজা আটকে বসে থাকত। পাড়ার মধ্যেও নানা গুঞ্জন। শ্রীকান্ত ফিরলে কল্পনা বলতো, বড্ড ভয় করে, মনে হচ্ছিল তুমি বুঝি আজ আর আসবে না। না এসে কোথায় যাব? কি জানি, যদি তোমার ভাইরা তুলে নিয়ে যায়? সবই সম্ভব। আমার মাইনের টাকাটার জন্য ওরা ক্ষেপে গেছে। আমি যে হঠাৎ বিয়ে করেছি, এটাই ওদের রাগ। তার উপর আবার আমার মতো মেয়েকে। ওরা তো কেবল কুৎসায় রটালো, তোমাকে চেনার চেষ্টাই করলো না। কল্পনাকে কাছে টেনে নিল শ্রীকান্ত। নিচু গলায় বলল, ভেবো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু ঠিক হলো না। কল্পনার আশঙ্কা সত্যি প্রমাণ করে একদিন সত্যি ফিরল না শ্রীকান্ত। লোক মারফত খবর পাঠালো, ফেরার উপায় নেই। কল্পনা যেন কিছুদিন নিজের ব্যবস্থা নিজে করে নেয়। সঙ্গে 5,000 টাকাও পাঠিয়েছিল। মাসখানেক অপেক্ষার পর একটা চিঠি এলো শ্রীকান্ত। তাতে লেখা, কলকাতায় থাকা নিরাপদ নয় বলে অন্য জায়গায় বদলের চেষ্টা করছে। নতুন জায়গায় বাড়ি ভাড়া করে ওদের নিয়ে যাবে। আবার অপেক্ষা। হাতের টাকা ফুরিয়ে আসছে। অল্প কিছু গয়না ছিল, সেগুলো বিক্রি করতে শুরু করেছে। শেষটায় একদিন মরিয়া হয়ে শ্রীকান্তর অফিসে গেল কল্পনা। দেখা হলো না। শুনল বদলি নিয়ে তমলুকে চলে গেছে। অফিসের এক সহকর্মী বিদ্রুপের গলায় বলল, সে কি, আপনাকে না জানিয়ে শ্রীকান্ত কেটে পড়ল? পাশের টেবিলের একজন জোরে গলা খাকারি দিল। দুজন ওর দিকে চেয়ে ফিসফিস করে যেন কি বলাবলি করছিল। সবাই এমন ভাব করছে সে যেন শ্রীকান্ত স্ত্রী নয়, কোনো নিষিদ্ধ সম্পর্ক বয়ে বেড়াচ্ছে। এক অদ্ভুত একাকিত্বে ডুবে যেতে যেতে কোনো ক্রমে ঝিমলিকে কোলে নিয়ে বাড়ি ফেরার বাসে উঠল কল্পনা। পাড়াতে নেমেও আজে বাজে মন্তব্য শুনতে হলো। আরও কিছুদিন কাটলো। কল্পনা ভাবছিল হয়তো তমলুকে বাড়ি ভাড়া পেতে সময় লাগছে। হঠাৎ এক সকালে হাসি মুখে হাজির হবে শ্রীকান্ত। বলবে, কি গো, খুব ঘাবড়ে গিয়েছিল তো? কিন্তু না, আরও 3 মাস কেটে গেল। শ্রীকান্ত ফিরল না। এদিকে বাড়ি ভাড়া বাকি পড়ছে। বাড়িওয়ালা অনেক দিন ধরে বাড়ি ছেড়ে দিতে বলছেন। কোনো রকমে সেদ্ধ ভাত খেয়ে দিন কাটাচ্ছে।
ঝিমলিকে দুধ কিনে দেওয়ার পয়সা নেই। গত কয়েক মাসে শ্রীকান্ত আর কোনো যোগাযোগ করেনি। প্রবল অভিমানে কল্পনার মনটা অন্ধকার হয়ে থাকে। শেষটায় সেই মাসির কাছে গিয়েই মাথা নিচু করে দাঁড়াতে হলো। মাসি বলল, কিরে, বাবুর ফুর্তি করার শখ মিটে গেল? শেষ অবধি এই আস্তা কুড়েই ছুড়ে দিল তো? তার সঙ্গে একটা পেটের আপদ। তবু ভালো, মেয়ে হয়েছে, ও ডাগর হলে তো রোজগার বাড়বে। এসব কি বলছো মাসি? ও গোস্বামী বাড়ির মেয়ে, ওকে এ লাইনে কিছুতেই আসতে দেব না। তবে কি করবি? লেখাপড়া শেখাবো, ভালো করে মানুষ করব, দরকার হলে আমি দ্বিগুণ খাটবো। এই তো রোগ কল্পনা, সবসময় আজে বাজে ভাবিস। গাব গাছে কি আম ফলে? আজে বাজে না গো, তুমি দেখো, মেয়ে আমার অন্যরকম হবে। সেই থেকে কল্পনার এক অন্যরকম লড়াই শুরু হলো। সন্ধ্যা নামলে ছোট্ট ঝিমলিকে মোড়ের মাথায় শাক বেচা বুড়ির কাছে বসিয়ে রাখত। ঝিমলির আবছা মনে পড়ে রাস্তার ধারে চট বিছিয়ে শাক দিদার পাশে বসে সে স্রোতের মতো মানুষের আসা যাওয়া দেখত। সামনে দোকান থেকে ভেসে আসা আলুর চপের গন্ধে আকুল হয়ে সে দিদার কাছে চপ খাওয়ার বায়না ধরত। মার টিফিন কৌটোয় দেওয়া রুটি তরকারি মোটেই খেতে ভালো লাগতো না। রাতে সুবীর মামার বাড়ির একতলায় শাক দিদার পাশে শুয়ে ঘুমাতো সে। সকাল গড়িয়ে দুপুর হলে মা তাকে ঘরে নিয়ে যেত। রান্না করতে করতে স্লেটে অওয়া লিখে হাত বোলাতে বলতো। তখন মার হাতে হলুদের দাগ, এক ঢাল ভেজা চুলে সুগন্ধি তেলের সুবাস। মার গা ঘেঁষে বসে স্লেটে লিখত সে। তারপর চান খাওয়া সেরে কোনোদিন মার পাশেই ঘুমিয়ে পড়তো, কোনোদিন ছবির বই দেখত। মা ঘুমোবার আগে পই পই করে ঝিমলিকে বারণ করত যেন সে ঘর থেকে না বেরোয়। সুবীর মামার বাড়ির একতলার সামনের দিকটায় ওষুধের দোকান। সকালের দিকে মাঝে মাঝে ঝিমলিকে দোকানের টুলে বসিয়ে রাখতেন মামা। ট্রানজিস্টারে গান শোনাতেন, রংচঙে এবিসিডি বই কিনে দিতেন। মাকে বলতেন, একটু বড় হলে ওকে একটা বোর্ডিং স্কুলে দিয়ে দিও। মা বলতো, তাই তো ইচ্ছে আছে দাদা, আপনি একটু খোঁজ নেবেন? খরচাপাতি যেভাবে হোক আমি জোগাড় করব। সুবীর মামার চেষ্টাতেই এই স্কুলে ভর্তি হয়েছিল ঝিমলি। বাবা বিদেশে থাকেন, এই বলে তাকে ভর্তি করা হয়। স্কুলের হোস্টেলেই কেটে গেল এতগুলো বছর। বড় ছুটি না পড়লে বাড়ি যেত না। একটু বড় হয়ে ওঠার সাথে সাথে মার এই অন্যরকম জীবনটা তীব্র কষ্ট দিত তাকে। মার সতর্কতা সত্ত্বেও কখনো ঘরের কোণে নজরে পড়ে যেত ভাঙা বোতলের টুকরো বা কন্ডোমের ছেঁড়া প্যাকেট। অস্বস্তি আর ঘেন্নায় গা ঘিন ঘিন করতো ঝিমলির। মাঝে মাঝেই প্যাথোলজি দিদারা আসতো, লাইন করে সবার রক্ত পরীক্ষা হতো। এইডসের জীবাণু ঢুকলো কিনা তার অনুসন্ধান চলতো। কখন অজান্তেই মার থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করলো ঝিমলি। বাড়ি গেলে সুবীর মামার বাড়ির কোণের ঘরটাই তার আশ্রয়। সেখানেই সে লেখাপড়া করে, গল্পের বই পড়ে, কখনো বসে মামার সাথে গল্প করে। শাক দিদার শরীর ভালো নেই, তাকে চুল আঁচড়ে দেয়, ওষুধগুলো গুছিয়ে রাখে। মা বলে, ব্যাংকে টাকা জমাচ্ছি, তোর কলেজে ভর্তি হতে অসুবিধা হবে না, তোর বিয়ের গয়নাও একটু একটু করে বানিয়ে রাখছি। ঝিমলি বলতো, বিয়ের কথা ছাড়ো তো, আমার বিয়ে টিয়ে না করাই ভালো, বরং কলেজের পর একটা ভালো চাকরি জোগাড় করতে হবে। মা বলতো, সেই ভালো, চাকরি পেয়ে সবচেয়ে আগে ভালো পাড়ায় একটা বাড়ি ভাড়া নিস, তাহলে তোর বিয়ে দিতে অসুবিধা হবে না। ঝিমলি মনে মনে ভাবে, এসব খবর কি চাপা থাকে? সে তখন ক্লাস 6-এ উঠল। তখন বন্ধুদের মধ্যে কানাকানি। সোনিয়া ছিল প্রাণের বন্ধু, চিরকাল পাশে বসত। সামান্য কারণে ঝগড়া করে তার পাশ থেকে উঠে গিয়ে কবিতার কাছে বসলো। স্কুলের বড়দি একদিন ডেকে পাঠিয়ে মাকে কি যেন বললেন। তারপর থেকে মা ভিজিটিং আওয়ারে আসা কমিয়ে দিল। রানুদি ঝিমলিকে ডরমেট্রি থেকে সরিয়ে পাশের ছোট ঘরটায় জায়গা করে দিলেন। বললেন, এখানে মন দিয়ে পড়তে পারবে, অসুবিধা হলে আমার কাছে পড়া বুঝে নিও। সেই থেকে একটা বিচ্ছিন্নতা ঝিমলিকে ঘিরে ফেলল। ক্লাসের সব মেয়েরা যখন দল বেঁধে আড্ডা মারে, তখন ঝিমলি আরও বেশি করে ঝুঁকে পড়ে তার বইয়ের উপর। মার এই অন্যরকম জীবনটা যেন দূর থেকে দেখে সে। কখনো মনে হয় ওই অন্ধকারে রংমাখা মহিলাকে সে চেনে না, আবার কখনো ভাবে এক আদিম নারী তার সন্তানকে বুকে জড়িয়ে এক গভীর বনে পথ চলেছে, জানে না এ পথে শেষ কোথায়। দালালরা নজর দেয় বলে ঝিমলি আজকাল মার ঘরে বেশি যেতে পারে না। মাধ্যমিকে ভালো রেজাল্ট করায় উচ্চ মাধ্যমিকে সায়েন্স পেতে অসুবিধা হলো না। ঝিমলি ইঞ্জিনিয়ারিং টার্গেট করে পড়ছে। স্কুলের কোনো কোনো দিদি তাকে বইপত্র দিয়ে সাহায্য করেন, আবার কিছু দিদির তাকানোতে স্পষ্ট বিরক্তি।
সুবীর মামা এবার পুজোয় বই কেনার জন্য টাকা দিয়েছেন। মা হরলিক্স, কমপ্লান, খেজুর কিনে দিয়ে বলেছে, এত পড়তে হচ্ছে, ভালো করে খাস। যেন অভিমন্যুর মতো সবাই অস্ত্র সাজিয়ে দিচ্ছে ঝিমলিকে। এই চক্রবূর্ণ ভেদ করে বেরোতেই হবে। টেস্টের রেজাল্ট বেরোবার পর ওর ক্লাসের বেশিরভাগ মেয়ে বাড়ি চলে গেছে। ঝিমলি হোস্টেলে থেকেই পড়বে। অঙ্ক আর ফিজিক্সের জন্য একজন টিচার আসেন। সব মিলিয়ে পড়াশোনায় বেশ ডুবে আছে সে। এমন সময় শ্রীকান্ত গোস্বামীর এই ফোন। রানুদি বলেছেন শনিবার ভিজিটিং আওয়ারে উনি আসবেন। শনিবার ওই সময় রানুদি হোস্টেলে গেস্ট রুমে ডেকে পাঠালেন ঝিমলিকে। ঝিমলি দেখল এক মাঝবয়সী রোগা লম্বা ভদ্রলোক, মাথায় টাক, তার চারপাশে কাঁচা পাকা চুল, ফ্যাকাশে রং, মোটা ফ্রেমের চশমা। মার কাছে ভদ্রলোকের অল্প বয়সে যে ছবি দেখেছে তার থেকে অনেকটাই বদলে গেছেন। ঝিমলি ঢুকতেই ব্যগ্র চোখে তাকালেন। ঝিমলির অস্বস্তি আরোই বাড়ল। সে আজ নীল রঙের সালোয়ার কামিজ পরেছে, কাঁধ ছোঁয়া চুল খোলাই আছে। রানুদির দিকে তাকালো সে। রানুদি এখন ঝিমলির সব কথা জানেন। দিদি বললেন, ওনাকে নিয়ে হলে গিয়ে বস, দরকার হলে আমাকে ডেকে নিস। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। ঝিমলির পিছু পিছু হাঁটতে লাগলেন। হলের সামনের দিকে চেয়ারগুলো ভরা। বাবা মার সঙ্গে গল্প করছে মেয়েরা। নিখুঁত সুন্দর সব পরিবার। ঝিমলি ভদ্রলোককে নিয়ে পেছনের দরজা দিয়ে ঢুকলো। এদিকটা প্রায় খালি। সামনের দিকের হালকা কোলাহল ভেসে এলেও ওদের কথা কেউ শুনতে পাবে না। সীমাদি একটা জাবদা খাতা নিয়ে টেবিলে বসে আছেন। ওই খাতায় ভিজিটরদের নামধাম আর ছাত্রীর সঙ্গে সম্পর্ক লিখতে হয়। ঝিমলি ভদ্রলোককে সেখানে নিয়ে গেল। খুব অস্বস্তি নিয়ে ভদ্রলোককে নিজেকে ঝিমলির বাবা বলে পরিচয় দিতে হলো। নিজেদের জায়গায় ফিরে এসে দুজনে চেয়ার টেনে মুখোমুখি বসলো। আমতামতা করে ভদ্রলোক বললেন, আমাকে হয়তো তুমি চিনবে না, পৃথিবীর সবচেয়ে কাছের এক সম্পর্ক, অথচ কত দূর থেকে কথা বলেছেন। ঝিমলির ইচ্ছে করছিল ভদ্রলোকের মুখোশটাকে টেনে ছিঁড়ে আসল মানুষটাকে দেখতে। সে গম্ভীর গলায় বলল, মার কাছে আপনার কথা অনেক শুনেছি, কিন্তু হঠাৎ এতদিন পরে? ধরো তোমার খোঁজ নিতেই এলাম। লেখাপড়ায় তো ভালোই হয়েছে শুনলাম, এবার কি পড়বে ঠিক করেছো? ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য তৈরি হচ্ছি। কেন বলুন তো? না, তার তো অনেক খরচ। এসব তো বরাবরই আমার মার ভাবনার বিষয়, আপনি ভাবছেন কেন? সে তুমি ঠিকই বলেছ, এতদিন তো খরচ তোমার মা করেছে, কিন্তু তোমার হায়ার স্টাডিজের খরচটা যদি আমি করি? এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আপনি মার সাথে কথা বলুন। ঝিমলি ভুরু কুঁচকে জবাব দিল। লোকটি কি ফিরে আসতে চাইছে? হঠাৎ ঝিমলির জন্য এত ভাবনা কেন? কোনো আবেগ তো টের পাচ্ছে না ঝিমলি। এমনকি মার কথা একবারও জিজ্ঞেস করলো না। অথচ কালকেও ফোন করেছিল মা, বলেছিল, বাবাকে কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করিস মা, সম্মান দিয়ে কথা বলিস। এতদিন পর মানুষটা যখন ফিরতে চাইছে। ঝিমলি ভেবে পায়নি 17 বছর অদর্শনের পর এমন অটুট ভক্তি থাকে কিভাবে। ফোন রাখার আগে মা কুণ্ঠিত গলায় বলেছিল, আর শোন, যদি আমার সাথে দেখা করার কথা বলে তাহলে কোথায় বসাবো বলতো? তোর সুবীর মামার বাড়িতে? তবে এ পাড়ায় আসতে যদি তোর বাবার আপত্তি থাকে? সব ভাবনা কি তোমার মা? উনার কি কোনো দায়িত্ব নেই? উনিও একটা বাড়িতে থাকেন, কথা বলতে হলে সেখানে নিয়ে যাবেন তোমাকে। কিন্তু সেখানে কে কে আছে তা তো জানি না। মা অস্বস্তি নিয়ে বলল, যাকগে, ছাড়ো ওসব কথা, আগে তো কথা বলে দেখি। ঝিমলির কথায় মা যেন একটু ধাক্কা খেয়ে বলে, তাই তো, সে কি ভাবছে কে জানে। সূর্যাস্তের আলো ম্লান হয়ে আসছে। কয়েকটা বাচ্চা মেয়ে মাঠে ছুটোছুটি করে খেলছে। তাদের বোধ হয় আজ ভিজিটার আসেনি। ঝিমলি জানে এদের কয়েকজনে ভাঙাচোরা পরিবারের কথা। কারো মা অথবা বাবা মারা গেছেন, কারো বাবা মা ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তবুও তো তাদের যাওয়ার মতো একটা বাড়ি আছে। ঝিমলি কেন বাবা মার সাথে থাকার মতো একটা বাড়ি পেল না? এমন দম বন্ধ করা অস্বস্তিতে কেন কাটলো তার জীবন? শুধু এই লোকটির উদ্ভট আচরণের জন্য। ভদ্রলোক বললেন, আমাকে কাল সকালে ট্রেন ধরতে হবে, তোমার মার সাথে কথা বলার সময় হবে না। তোমার মাকে বলে দিও, এরপরে তোমার পড়ার খরচের জন্য মাকে ভাবতে হবে না। আপনি তো কালকে যাবেন, তাহলে আজকে মার সাথে দেখা করে যা বলার বলে যান। তোমার মা মানে ওই পাড়াতেই আছেন তো? হ্যাঁ, এছাড়া মার আমাকে বাঁচাবার উপায় কী ছিল? আপনি তো দুজনকে ফেলে রেখে চলে গেলেন। ভদ্রলোক একটু চুপ করে থেকে বললেন,
অল্প বয়সের একটা ভুল তো সারা জীবন টানা যায় না। তোমার মাকে ঝোঁকের মাথায় বিয়ে করে এত লড়াই করতে হচ্ছিল, বাড়িতে, অফিসে, এমনকি যে পাড়ায় বাড়ি নিয়েছিলাম সেখানেও। তাই পালিয়ে গেলেন? হ্যাঁ গেলাম। এখান থেকে না পালিয়ে উপায় ছিল না আমার। ওসব তুমি বড় হলে বুঝবে। আমি যথেষ্ট বড় হয়েছি, তা ওখানে গিয়ে বাঁচার জন্য কি করলেন? শুনলে তুমি হয়তো আরও রেগে যাবে। তমলুকে যাওয়ার বছর 3 পরে মোটা যৌতুক নিয়ে একটা স্বাভাবিক পরিবারের একমাত্র মেয়েকে বিয়ে করলাম। যৌতুকের টাকাটা বেশিটাই আমার সৎমাকে দিতে হলো, তাতে ওরা শান্ত হলো। আমার এ পক্ষের মেয়েটিও বড় হয়ে উঠেছে, তোমার সঙ্গে তার চেহারার বেশ মিল আছে। এসব খবর দেওয়ার জন্য এলেন কেন? আসলে একটা সমস্যায় পড়েছি। তোমার মাকে বিয়ের পর নমিনি হিসেবে তার নামটাই দিয়েছিলাম। খুব স্বাভাবিক, এখন অবধি আমার মা আপনার লিগ্যাল ওয়াইফ। বাহ, তোমার তো খুব বুদ্ধি, ঠিক বলেছ। কিন্তু ইদানিং আমার হার্টের একটা বড় সমস্যা ধরা পড়েছে। আমার কিছু হয়ে গেলে তোমার নতুন মা যে মেয়েকে নিয়ে পথে বসবে। তবে এখন হঠাৎ আমার পড়ার দায়িত্ব নিতে চাইছেন কেন? সে তো বাবা হিসেবে আমার কর্তব্য। এই পড়াই তো অনেকখানি খরচ। তোমার মার পক্ষে একা টানা কঠিন। 4 বছরের ব্যাপার। বেঁচে থাকলে মাসে মাসে তোমাকে টাকা পাঠিয়ে দেব। তবে তোমাকেও একটা কাজ করতে হবে মা। ভদ্রলোক ব্যাগ থেকে একটা কাগজ বের করলেন, বললেন, এখানে তোমার মাকে দিয়ে একটু সই করিয়ে রেখো। এই ডিভোর্স পেপারটায় যদি তোমার মা সই করে দেন, তবে ডিভোর্সের ব্যাপারটা মিটিয়ে তোমার নতুন মাকে আমার পিএফের নমিনি করে যেতে পারবো। পেনশনের ব্যাপারটাও আছে। ঝিমলি ভাবে, মানুষ এতটা নিষ্ঠুর আর নির্লজ্জ হয় কিভাবে? ওই খদ্দের ডাকা জীবনের মধ্যেও মা এই লোকটিকে ঘিরে এক সমান্তরাল মিথ্যে জীবনের ছবি বয়ে বেরিয়েছে। কতদিন ওই সস্তা সাজগোজ করা মাকে দেখে ঘেন্নায় মুখ ফিরিয়ে নিয়েছে ঝিমলি। আজ সেই মার জন্যই একটা যন্ত্রণার ঢেউ আছড়ে পড়ছে বুকে। ভদ্রলোক হঠাৎ বললেন, তোমার মাকে এত কথা বলার দরকার নেই, বুঝলে? যা হোক কিছু বলে আপাতত সইটা তো করিয়ে নিও। জানি না পরে কোর্টে যেতে হবে কি না। যা হোক কিছু বলে মাকে দিয়ে সইটা করিয়ে নেব। ঠিক বলেছ, এটাই আসল কথা। পরের শনিবার এসে আমি কাগজটা নিয়ে যাব, আর তোমার মাকে কিছু টাকা। সেসবের আর দরকার নেই। আমার পড়ার খরচ, টিউশন করে, ব্যাংক লোন নিয়ে যেভাবে পারি আমি ঠিক জোগাড় করে নেব। আমার মা তো পাশে থাকবে। তার মেরুদণ্ড আপনার চেয়ে ঢের বেশি শক্ত। তার মানে তুমি মাকে দিয়ে সই করাবে না? ভাবলেন কি করে আপনার সাথে হাত মিলিয়ে আমি মাকে ঠকাবো? সে মানুষটা ভুলভাবে হলেও আপনাকে শ্রদ্ধা করে। হয়তো আপনি গিয়ে সব কথা বললে আপনার কথাকে মা ফেলতে পারতো না। যত কষ্টই হোক সই মা করে দিত। কিন্তু এখন আর সেই প্রশ্ন নেই। আমি মাকে আর ঠকাতে দেব না। দুমড়ানো কাগজটা শ্রীকান্ত গোস্বামীর হাতে গুজে দিয়ে ঝিমলি হনহন করে হল থেকে বেরিয়ে গেল। রানুদিকে বলে তাকে এখনই একবার মার কাছে যেতে হবে। বোকাশোকা মাটা যে কিচ্ছু বোঝে না। শুনছিলেন আজকের গল্প মুখোশ, কলমে জনা মজুমদার। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।